প্রথম বাংলাদেশে যে এই কয়েকদিনের মধ্যে একটা গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ দায়ের করে নাই। যারা যারা সাক্ষাৎ করতে গিয়েছেন তারা সবাই প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশংসা করে এসেছেন যে এই প্রথম কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ মুক্তভাবে তারা গণমাধ্যম পরিচালনা করছেন। ফলে স্টেক হোল্ডার হিসাবে আপনার সরকার বনাম গণমাধ্যম এটা কিন্তু এখন আর নাই। আমার চেয়ে আপনারা সবাই বেশি জানেন গণমাধ্যমের পরিস্থিতি। আমি শুধু আপনাদের জানা জিনিসটা কি আবার একটু জাস্ট তুলে ধরছি, মত বিনিময় করার সুযোগ যেহেতু পেয়েছি। শুধু মন্ত্রী হওয়ার পরে না, আগের থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যারা নীতি নির্ধারক আমরা সকলে মিলে, আমি নীতি নির্ধারক বলতে শুধুমাত্র এই পার্লামেন্টে যারা আছি তাদের কথা বলছি না, পার্লামেন্টের বাইরেও আপনাদের মতো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে চালান, বিজনেস কমিউনিটির মধ্যে যারা চালান, অন্যান্য ক্ষেত্রে প্রতিটি এরিয়াতেই যারা এই লিড করেন, সিস্টেমকে ড্রাইভ করেন, তারাই এক ধরনের নীতি নির্ধারক। তো আমি সমস্ত ইকোসিস্টেমের এই লোকগুলির কথাই বলছি। আমি সমাজ এবং সভ্যতার ট্রান্সফরমেশনের এই পর্বটাকে আমার মনে হয় যে আমরা সবাই খুব ভালোভাবে এখনো অনুধাবন করতে পারি নাই, এবং আমরা যে একটা চলমান রূপান্তরিত প্রক্রিয়ার মধ্যে আছি এবং থাকার কারণে পুরনো ব্যবস্থাটা যে দিনকে দিন অচল হয়ে যাচ্ছে, নতুন ব্যবস্থাতে ঢোকার জন্য যে একটা নতুন জ্ঞানের প্রয়োজন হচ্ছে, একটা নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হচ্ছে, একটা নতুন ধরনের নীতি কাঠামো, আইনি কাঠামোর দরকার পড়ে যাচ্ছে, এবং সেটাকে কার্যকরী করার জন্য নতুন ধরনের কর্মকৌশল নির্ধারণ করতে হচ্ছে। এই ভাঙা গড়ার এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু খুব সজাগ না। আমরা সজাগ না থাকার কারণে আমাদের অনেক কিছু কিন্তু মিস হয়ে যাচ্ছে, ল্যাপস হয়ে যাচ্ছে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গণমাধ্যম, যেখানে প্রযুক্তি এবং কমিউনিকেশনের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় অভিঘাত এটা কিন্তু এইটার মধ্যে পড়ে। অন্যান্য ক্ষেত্রে ধরেন একজন প্রযুক্তি ব্যবহার করতে বিলম্ব হলেও খুব একটা ক্ষতি নাই, কিন্তু ইনফরমেশন সিস্টেমের মধ্যে যারা ঢুকতে চায়, বাস করতে চায় বা থাকছে, বুঝে হোক না বুঝে হোক, ডিভাইস বেসড আমাদের এই লাইফের মধ্যে এবং ইন্টারনেট উত্তর এই জীবনের মধ্যে, এটা হলো সবচেয়ে বড় জগৎ। প্রত্যেকটা মানুষেরই এখন কিন্তু দুইটা এন্টিটি তৈরি হয়ে গেছে, ফিজিক্যাল এন্টিটি অ্যান্ড দ্য ডিজিটাল এন্টিটি। সো ডিজিটাল এন্টিটির মধ্যেই দেখা যায় যে একটা বড় সময় কেটে যাচ্ছে। ইভেন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত জীবন, এমনকি তরুণ তরুণীদের প্রেম নিবেদনের বিনিময়েরও কিন্তু সেই চিঠি উঠে গেছে, সেটাও কিন্তু এখন টেক্সটিংয়ের উপরই নির্ভর হয়ে পড়েছে, তাই না? তো এই যে সভ্যতা আমাদেরকে একটা নতুন পর্বের মধ্যে প্রবেশ করিয়ে দিল, এটা তো ম্যাক্সিমাইজ করতে হবে আমাদেরকে প্রত্যেক জায়গাতে। যদি করতে হয় তাহলে সেটার জন্য যেখানে যেখানে হাত দেওয়া দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কাজে নিয়োজিত পেশাজীবীদেরকে তাদেরকে সঠিকভাবে তাদের নিরাপত্তার বিধান করা, তাদের পেশার নিরাপত্তা, তাদের মর্যাদাকে নিরাপদ করা, তাদের জব সিকিউরিটি দেয়া, তাদেরকে স্ট্যান্ডার্ড স্যালারির মধ্যে আনা, চাকুরির নিরাপত্তার জন্য তাদেরকে রাইট লিগ্যাল স্ট্রাকচারের মধ্যে আনা। তখন কিন্তু তারা খুব নিরাপদভাবে তাদের মেধা চর্চা করতে পারবে, তারা তাদের চিন্তা চর্চা করতে পারবে, তারা তাদের উদ্ভাবনী ক্ষমতা, সৃষ্টিশীলতাকে চর্চা করতে পারবে। রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব এটাই, এবং সেই বিবেচনায় গণমাধ্যম হচ্ছে সেই জগৎ যেখানকার বেশিরভাগ ব্যক্তিবর্গরাই একটা সৃষ্টিশীল পেশাতে আছেন। চাইলেই তো যে কেউ সাংবাদিক হতে পারেন না, অথবা এখানে কেউ বিত্তবান হওয়ার জন্য আসে নাই। ফলে এটার মধ্যে কিন্তু একটা নিজের মধ্যে একটা ন্যাক কাজ করে। অফকোর্স ব্রেড অ্যান্ড বাটারের জন্য তো তাকে এখানে পেশাগত জায়গাতে থাকতেই হবে, বেতনের প্রশ্ন থাকবে। অতএব সেটাকে সম্মানজনক করা, কাঠামোবদ্ধ করা, ওয়েস্ট বোর্ডের মধ্যে আনা, এটা যত দ্রুত হওয়া দরকার ছিল অতীতে, আমি কাজে হাত দিতে গিয়ে দেখি যে কিছুই হয়নি। এখানে কেবলমাত্র চেহারা দেখানো ছাড়া এবং সরকার নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যমের উপরে কর্তৃত্ব করা ছাড়া এই পরিবর্তিত রূপান্তর প্রক্রিয়ার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের মতো এরকম একটা রিলেভেন্ট মিনিস্ট্রিতে যে পরিবর্তনগুলি দরকার ছিল তার কোথাও হাত দেওয়া হয় নাই।
এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই কাজগুলি কিন্তু সাধারণ মানুষের দৃশ্যমান না, এটা তাদের নীতিগত পরিবর্তন। মনে করেন আপনাদের সাংবাদিকদের ওয়েজ বোর্ড তৈরি করা, এটার উপকারভোগী যদি পারি করতে, মালিক পক্ষের সঙ্গে সমঝোতা করে কথাবার্তা বলে, তারাও তো একটা মানে স্টেক হোল্ডার এবং এন্টারপ্রেনার হিসাবে তাদেরকে তো বিনিয়োগ করতে হবে, রাষ্ট্র তো আর বিনিয়োগ করবে না। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো এখানেও তাদেরকে বিনিয়োগ করতে হবে এবং রাষ্ট্রকে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা এই শিল্প প্রতিষ্ঠানের যে বাজার এবং মুনাফার সম্ভাবনা, ওইটাকে মাথায় রেখেই তাদেরকে নীতিগত সহায়তা দিতে হবে, যাতে তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট বজায় রাখতে উৎসাহী থাকেন। কারণ তিনি যদি ইনভেস্টমেন্ট বজায় উৎসাহী না থাকেন, তাহলে কিন্তু আপনাদের মতো পেশাজীবীদেরকে যে ধারণ করে রাখা, সম্মানজনক স্যালারি স্ট্রাকচারের মধ্যে আনা, তাহলে তো সম্ভব হবে না। তো রাষ্ট্রের কাজটা হবে কিন্তু যে আপনার এই জগতের শিল্প উদ্যোক্তাদেরকে নিরাপদ রাখা এবং তাদেরকে উৎসাহ দেওয়া, যেহেতু এই শিল্প জগতের ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু অন্য অন্য জায়গার মতো এটার গ্রোথ বা রিটার্ন রেট কিন্তু অত হাই না। তারপরেও কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে আমাদের সমাজ এবং সভ্যতার জন্য দরকার, এই পেশাকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা যদি কোনোভাবেই লাভজনক নাও হয়ে থাকে, তাহলে রাষ্ট্রকে এখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও টিকে থাকতে হবে। কারণ একটা সভ্য সমাজে আমরা যদি আমাদের এই জবাবদিহিতার সংস্কৃতিটাকে যদি বজায় রাখতে চাই, বা রাখতেই হবে, সিভিলাইজ সিস্টেমে করতেই হবে, করতে চাইলে পরে সেখানে গণমাধ্যম রাখতে হবে। গণমাধ্যম রাখতে চাইলে পরে গণমাধ্যম সংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা করতে চাইলে পরে উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে হবে। উদ্যোক্তাদেরকে নিরাপদ করতে চাইলে পরে এখানকার শিল্পনীতিটাকে একটা আলাদাভাবে সাজাতে হবে। তো এই ধরনের কাজের সুফল আপনারা পাবেন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু জাতি পাবে। কিন্তু প্রত্যক্ষভাবে যেহেতু কেউ সরাসরি পাচ্ছেন না, সেজন্য কিন্তু এই পরিশ্রম বা এই তৎপরতা বা এই আলোচনার মধ্যে আপনি দেখবেন যে ওরকম দেখা যায় না। যেমন ধান উৎপাদন বাড়লে পরে বোঝা যায় যে হ্যাঁ, কৃষিমন্ত্রী অনেক কাজ করেছেন। শিল্প পণ্য উৎপাদন বাড়লে পরে বোঝা যাবে যে হ্যাঁ, ওকে ফাইন, হি ইজ ডুইং গুড। এক্সপোর্ট ইম্পোর্ট যদি বেড়ে যায়, বুঝতে হবে যে ফাইন, ট্রেড ব্যালেন্স কমছে, ডেফিসিট কমে গিয়েছে, ফাইন, ইট ইজ ভিজিবল। কিন্তু সাংবাদিকদের জীবন মানের উন্নত হয়ে গেছে, সাংবাদিকরা সবাই খুব খুশি, কিন্তু এর ফলে ন্যাশনের মধ্যে তার গ্রোথ সিস্টেমের মধ্যে যে একটা আপনার কী বলে ভ্যালু অ্যাড করবে, হ্যাঁ, এটার যে একটা প্রভাব পড়বে এবং সেটার যে লংজিভিটি, সেটার যে এক্সটেন্ডেড যে ওয়ে, এটা কিন্তু ওরকম দৃশ্যমান না। এটা দেখার জন্য আলাদা একটা চোখ লাগে, বোঝার চোখ লাগে। এবং আমি আপনাদেরকে এই জন্যই অনুরোধ করছি যে এই জগতের এই স্ট্র্যাটেজিক পাওয়ারটাকে আপনাদের বুঝতে হবে। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বোঝেন বলেই কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এবং এটার জন্য কমিশন গঠন করা ইত্যাদি নিয়ে কিন্তু উনি আমাকে সবসময়ই পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। চলছে কাজ, কি করতে পারবো সেটা পরের ব্যাপার। বাট আমরা আন্তরিকভাবে, এবং এই প্রথম বাংলাদেশে যে এই কয়েকদিনের মধ্যে একটা গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ দায়ের করে নাই। যারা যারা সাক্ষাৎ করতে গিয়েছেন তারা সবাই প্রধানমন্ত্রীকে কিন্তু প্রশংসা করে এসেছেন যে এই প্রথম কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ মুক্তভাবে তারা গণমাধ্যম পরিচালনা করছেন। ফলে স্টেক হোল্ডার হিসাবে আপনার সরকার বনাম গণমাধ্যম এটা কিন্তু এখন আর নাই, বরঞ্চ এখন কিন্তু প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বনাম সাধারণ মানুষ, এমনকি পেশাদারী সাংবাদিকরাও ভিকটিম হয়ে পড়ছেন। এবং বহু পেশাদারী সাংবাদিকরাই কথা বলছেন বা আলাপ করছেন, তার প্রধান মনোযোগটাই হচ্ছে যে সংবাদপত্র জগতের পেশাদারিত্বটাকে কিভাবে বজায় রাখা যায়। সবার কিন্তু মনোযোগটা এখন এই দিকে। এবং আমাদের ইনফরমেশনের সোর্স হিসাবে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে একটা লায়ন সোর্স, ফলে কিন্তু টিপিক্যাল মিডিয়া হাউসগুলির জন্য একটা নিউ চ্যালেঞ্জেস ডেভেলপ করেছে। এবং এই টিপিক্যাল মিডিয়া হাউসগুলি প্রত্যেককেই কিন্তু মাল্টিমিডিয়ার উইং ওপেন করতে হয়েছে। এবং আমি যতটুকু জানি অনেকেই কিন্তু তাদের প্রতিষ্ঠান অনেক বড়, কিন্তু ইনফ্যাক্ট ইনকাম সোর্সের কিন্তু বড় অংশটাই ডিপেন্ড করে ফেলতে হচ্ছে মাল্টিমিডিয়ার উপরে। ফলে এই ভাঙা গড়ার এই প্রক্রিয়ার মধ্যে সবার আগে যেটা মনোযোগ দেওয়া দরকার যে আমাদেরকে গণমাধ্যমের এই প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের প্রক্রিয়াটাকে ধরে রাখতেই হবে। কারণ প্রাতিষ্ঠানিকভাবে এটা যদি শক্তিশালী হয়, তাহলে সাংবাদিক, সংশ্লিষ্ট সকল সংবাদপত্র বা ধরেন ডিজিটাল মিডিয়া যেটাই সরকার কর্তৃক নিবন্ধিত,
এবং যেটা একটা বৈধ প্রক্রিয়ার মধ্যে আছে, মূল ধারার মধ্যে আছে, যিনি সমাজে অবদান রাখছেন এবং যাকে গাইড করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য এবং ভুল ত্রুটি হলে পরে তাকে সংশোধন করে দেওয়ার জন্য একটা রেগুলেশনের মধ্যে আনা সম্ভব। এটা যত বেশি শক্তিশালী হবে এবং প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা যাবে, তত বেশি কিন্তু এই মূল স্রোতের বাইরে যারা ভাসমান যে নিউজ প্ল্যাটফর্ম এই মুহূর্তে ডিজিটাল ইকোসিস্টেমের কারণে সেটা কিন্তু অনেক বড়। একজন ইন্ডিপেন্ডেন্টও দেখা যাচ্ছে যে বাড়িতে বসে তিনি এমন একটা চ্যানেল ওপেন করে ফেলেছেন যে সেটা, এবং তিনি এত লক্ষ লক্ষ ভিউয়ার জোগাড় করে ফেলেছেন যে বিজ্ঞাপনদাতা কোনো একটা বড় পত্রিকা অফিসে যাওয়ার চাইতে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করছে যে তুমি ভাই আমাকে 30 সেকেন্ড একটু আমাকে একটা বিজ্ঞাপন দিও। সো রেভিনিউর সোর্স কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। কত কোটি টাকা দিয়ে কোন মিডিয়া হাউস বিল্ডিং করেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু যে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে একজন ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্টও কিন্তু তার ক্রিয়েটিভ কন্টেন্টের কারণে সে এত বড় ভিউয়ার্সের ক্লাউড তৈরি করছে যে রেভিনিউর সোর্স তখন তার দিকে ছুটে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে এটাকে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে আনা, এটা কেবল সরকার একা পারবে না, কারণ এখনকার যুগে টেক জায়ান্টরা এটার মধ্যে সবচেয়ে বড় প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পৃথিবীর মানুষ মনে করে তিনি খুব ক্ষমতাবান, কিন্তু তিনি অন্য সব জায়গাতে ক্ষমতা দেখাতে পারলেও টেক জায়ান্টের কাছে কিন্তু তিনি ইতিমধ্যেই হেরে বসে আছেন। তাকে নতুন করে নিজের সার্ভার খুলতে হয়েছে, এক্সিস্টিং সার্ভার থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে, তাই না? জানি তো আমরা সবাই, সোশ্যাল ট্রুথ নামে সে একটা সার্ভার করেছে, তার মানে এক্সিস্টিং সার্ভারে কিন্তু সে তাকে বের করে দেওয়া হয়েছে, বের করেই দেওয়া হয়েছে। এই পরিমাণ ক্ষমতা রাখে হচ্ছে টেক জায়ান্টরা।